আগুন। মানব সভ্যতার ইতিহাসে আগুনের ব্যবহার আমাদের শিখিয়েছিল রান্না করতে, অন্ধকারে পথ চলতে, হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচতে। কিন্তু সেই আগুন যখন কোনো মানুষের শরীরে ঢেলে দেওয়া হয়, কেবল তাকে হত্যা করার উদ্দেশ্যে নয়, বরং তার অস্তিত্বকে যন্ত্রণাদায়কভাবে মুছে ফেলার জন্য, তখন প্রশ্ন জাগে, আমরা কি সত্যি সভ্য হয়েছি, নাকি আমাদের ভেতরের আদিম পশুটা এখনও সুযোগ পেলেই বেরিয়ে আসে? শরীয়তপুরের ডামুডায় যা ঘটেছে তা কোনো সাধারণ অপরাধ নয়, এটি আমাদের সমাজের পচনের এক দগদগে ঘা। খোকন চন্দ্র দাস একজন সাধারণ ব্যবসায়ী, সারাদিন পরিশ্রম শেষে বাড়ি ফিরছিলেন, কিন্তু চিরজীবনের মতন বাড়িতে আর ফেরা হলো না। কিছু টাকার লোভে তাকে প্রথমে কুপিয়ে আহত করা হলো, আর তারপর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হলো। কেন? কারণ তিনি অপরাধীদের চিনে ফেলেছিলেন। আজকে রিকু ফাইলসে আমরা শুধু এই নৃশংস ঘটনার বিবরণ দেব না, আমরা বোঝার চেষ্টা করব একটি মানুষ কতটা নিচে নামলে আরেকজন মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারতে পারে। আমরা বিশ্লেষণ করব সেই সমাজ ও প্রশাসনকে যেখানে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে নাম বলে যাওয়ার পরও অপরাধীরা এত সহজে থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। আসুন আবেগকে এক পাশে রেখে প্রথমে ঘটনাটার দিকে তাকাই। তথ্যের উৎস দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলো। ভিকটিম খোকনচন্দ্র দাস, বয়স 50, পেশায় ওষুধ ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী। 31 ডিসেম্বর 2025 রাত 9:30টার দিকে তিনি দোকান বন্ধ করে অটোরিকশায় ফিরছিলেন বাড়িতে। সাথে ছিল সারাদিনের ব্যবসায়ের পয়সাকড়ি। ঘটনাস্থল শরীয়তপুরের ডামুডা, শরীয়তপুর সড়কের কেউরভাঙ্গা বাজারের কাছে। এখানেই তার অটোরিকশা থামানো হয়। প্রথমে মারধর, তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো। এখানেই কিন্তু শেষ হতে পারত, টাকা নিয়ে পালিয়ে যেতে পারত দুর্বৃত্তরা, কিন্তু তা হয়নি। খোকন দাসের স্ত্রী সীমা দাসের বয়ান অনুযায়ী খোকন হামলাকারীদের দুজনকে চিনে ফেলেন, আর এটাই তার জন্য কাল হলো। নিজেদের পরিচয় গোপন রাখতে তারা সিদ্ধান্ত নিল চূড়ান্ত নৃশংসতার। তার মাথা ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হলো। আচ্ছা ভাবুন তো সেই মুহূর্তটার কথা। একজন মানুষ রক্তাক্ত, তার উপর আগুন জ্বলছে। বাঁচার আর্তনাদে তিনি পাশের পুকুরে ঝাঁপ দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাকে স্থানান্তর করা হয় চিকিৎসার উদ্দেশ্যে। 4 দিন হয়ে গেল। দীর্ঘ 4 দিন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলছিলেন। শরীরের 30% দগ্ধ নিয়ে অবশেষে 3 জানুয়ারি 2026 শনিবার সকালে তিনি হার মানেন। এটি একটি ঠান্ডা মাথার খুন, যা শুরু হয়েছিল ছিনতাইয়ের উদ্দেশ্য নিয়ে। এখন প্রশ্ন হলো, কারা এই কাজ করলো এবং কেন? পুলিশ এবং স্থানীয়দের ভাষ্যমতে এই হামলায় জড়িতদের মধ্যে নাম এসেছে সোহাগ খান, রাব্বি মোল্লা এবং পলাশ সর্দারের। তারা এলাকার চিহ্নিত বখাটে, জুয়ারি এবং মাদকাসক্ত হিসেবে অভিযোগ রয়েছে। এখানেই আমাদের থামতে হবে। মাদকাসক্ত এই শব্দটা আমরা খুব সহজেই ব্যবহার করি, কিন্তু এর সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কি? মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় ডিইন্ডিভিজুয়েশন, অর্থাৎ বিচ্ছিন্নকরণ, এবং মোরাল ডিসএঙ্গেজমেন্ট, অর্থাৎ নৈতিক বিচ্ছিন্নতা এর চরম পর্যায়ে। যখন কোনো ব্যক্তি নিয়মিত মাদক দ্রব্য সেবন করে বা গ্রহণ করে এবং জুয়ার মতন অপরাধমূলক চক্রের সাথে জড়িয়ে পড়ে, তখন ধীরে ধীরে তার
সুপারিগো বা বিবেকবোধ নষ্ট হয়ে যায়। তার মধ্যে থাকা মানবিক সত্তাটা মরে যায়। বাকি থাকে কেবল আইডি বা আদিম প্রবৃত্তি, যেখানে শুধু নিজের চাহিদা মেটানোটাই মুখ্য। অন্যের প্রাণ গেলে সেটা একেবারেই তুচ্ছ। খোকন দাস যখন তাদের চিনে ফেললেন, তখন তাদের মধ্যে কাজ করেছে ক্রিমিনাল সাইকোলজির একটি বেসিক ইনস্টিংক্ট, উইটনেস এলিমিনেশন বা সাক্ষীকে সরিয়ে দেয়া। ভয় থেকে তারা এই সিদ্ধান্ত নেয়। কিন্তু যেভাবে তারা এই সিদ্ধান্তকে কার্যকর করেছে, পেট্রোল ঢেলে আগুন দেয়া, এটা প্রমাণ করে তাদের মধ্যে স্যাডিজম বা অন্যের চরম কষ্টে পৈশাচিক আনন্দ পাওয়ার এক বিকার তৈরি হয়েছে। এটি কেবল টাকার লোভ নয়, এটি ক্ষমতার এক বিকৃত প্রদর্শন। একটি সমাজ যখন তার তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন বা কর্মসংস্থান দিতে ব্যর্থ হয় এবং মাদকের সহজলভ্যতা তৈরি করে, তখন সেই সমাজই পরোক্ষভাবে এই ফ্র্যাঙ্কেনস্টাইনদের জন্ম দেয়। এই ঘটনার সবচেয়ে ভয়াবহ দিকটি কিন্তু এখনও বলা হয়নি। সবচেয়ে ভয়াবহ দিকটি হলো বিচারহীনতার সংস্কৃতি। খোকনচন্দ্র দাস মারা যাওয়ার আগে সেই পোড়া শরীর নিয়ে হাসপাতালের বেডে শুয়ে হামলাকারীদের নাম বলে গেছেন। তার সেই স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একে আইনের ভাষায় বলা হয় ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন জবানবন্দি। যে কোনো বিচারিক প্রক্রিয়ায় এটি অন্যতম শক্তিশালী একটি প্রমাণ। র্যাব 14, সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানি কমান্ডার এএসপি শাহজাহানের নেতৃত্বে 3 জানুয়ারি 2026 শনিবার রাত 1টায় কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে এজাহার নামীয় 3 আসামিকে গ্রেপ্তার করেন। তারা হলেন কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান 27 বছর, শামসুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা 21 বছর, শহীদ সর্দারের ছেলে পলাশ সর্দার 25 বছর। তবে এই গ্রেপ্তারের পূর্বে স্থানীয় পুলিশের ভূমিকা এলাকাবাসীর কাছে ছিল তীব্র প্রশ্নবিদ্ধ। গ্রামবাসী এবং স্থানীয় ইউপি সদস্যের অভিযোগ, পুলিশের ভূমিকা এখানে ছিল তুমুল প্রশ্নবিদ্ধ। এলাকাবাসীর চাপে পুলিশ আসামিদের বাবাকে ধরে নিয়ে গেলেও পরে অদৃশ্য কারণে ছেড়ে দেয়। আমাদের প্রশ্ন, এই আসামিরা কি এতটাই প্রভাবশালী ছিল যে পুলিশ তাদের ছুঁতে ভয় পেয়েছিল সেই সময়ে, অর্থাৎ ধরা পড়ার আগে র্যাবের হাতে? নাকি অন্য কোনো সমীকরণ কাজ করেছিল? যখন একটি অপরাধের বিচার দ্রুত হয় না, তখন সমাজে আসলে দুটো বার্তা যায়। প্রথম বার্তা, অপরাধীরা ভাবে আমরা যাই করি পার পেয়ে যাব, আজ না হয় কাল, কাল না হয় পরশু, আমরা পার পাবই। আর 2, সাধারণ মানুষ ভাবে বিচার চেয়ে লাভ নেই, কে করবে আমাদের বিচার, সবই তো একদমই শেষ। এই যে আস্থার সংকট, এটি আরেকটি অপরাধের জন্ম দেয় আমাদের এই সমাজে। যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। খোকন দাসের নিথর দেহ তার গ্রামের বাড়িতে ফিরেছে। তার স্ত্রীর কান্না হয়তো কয়েকদিন পর থেমে যাবে, কিন্তু যে শূন্যতা তৈরি হলো তা কিন্তু কোনো দিন কোনো কিছুর বিনিময়ে পূরণ হবে না। এই ঘটনা আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়টিও আঙুল দিয়ে দেখিয়ে দিল। যারা নগদ অর্থ নিয়ে চলাফেরা করেন তাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। কিন্তু দিন শেষে রাষ্ট্র কি তার নাগরিকদের নিরাপত্তা দিতে বাধ্য নয়? তাহলে আমি এই দেশে কেন বসবাস করি? কেন আমি রাষ্ট্রের নিয়মকানুন মানি? কেন আমি এই দেশের একজন ভোটার হলাম? কি লাভ? আজ খোকন দাস, কাল হয়তো আমি বা আপনি। এই নৃশংসতার দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, তবে এই আগুনের আঁচ একদিন আমাদের সবার ঘরে পৌঁছবে, সবাইকে পুড়িয়ে ছারখার করে দেবে। দাবি জানাই, অনতিবিলম্বে অপরাধীদের দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। ডাইং ডিক্লারেশনকে ভিত্তি করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদের বিচার সম্পন্ন করা হোক। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, ঘটনাটি ভুলে যাবেন না, আওয়াজ তুলুন, কারণ আপনার নীরবতা আরেকজন খোকন দাসের
মৃত্যুর কারণ হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ফাইলের বিশ্লেষণে। ততক্ষণ সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।